স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহেদি। সঞ্চয় অর্থনৈতিক সামাজিক নিরাপত্তার প্রতীক, এই স্লোগানে শুরু হয়েছে জাতীয় সঞ্চয় সপ্তাহ। মানুষের সঞ্চয় প্রবণতা বাড়াতে অধিদপ্তরের কর্মকর্তা আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। আজ আমরা আলোচনা করব জাতীয় সঞ্চয় সপ্তাহ নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামাল উদ্দিন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ হেলাল। ডক্টর ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনারা? ডক্টর হেলাল, আমরা আজ আলোচনা করতে যাচ্ছি যে আমরা বলছি যে জাতীয় সঞ্চয় বাড়ানোর কথা বলা হচ্ছে এবং যখন সঞ্চয়পত্র সপ্তাহ চলছে তখন বলা হচ্ছে যে সঞ্চয় বাড়ানোর জন্য মানুষকে আহ্বান জানা হচ্ছে যাতে সঞ্চয় আসলে প্রবণতা মানুষের বাড়ে। কিন্তু সাম্প্রতিক সময়ে যে প্রেক্ষাপট আমি বলছি আপনি সেটা হচ্ছে যে সঞ্চয়পত্রের উপর যে সুদের হার সেটা কমানো হয়েছে, ব্যাংকের সঞ্চয় হিসাবের যে হার সেটাও কমানো হয়েছে। এই প্রেক্ষাপটে যারা মধ্যবিত্ত তাদের কাছে জন্য যেটা খুব নির্ভরযোগ্য বিনিয়োগ ছিল সেই জায়গাটা কি হারিয়ে যাচ্ছে কিনা, এবং আমরা সত্যিকার অর্থে যেসব মধ্যবিত্ত মানুষ যারা সঞ্চয় করেন তাদেরকে আমরা সম্পৃক্ত করতে পারছি কিনা? এখানে আপনার ভালো প্রশ্ন। একটা হলো আপনার সঞ্চয়টাকে আমরা দেখি ভোগ হিসেবেই, সেটা আপনার ভবিষ্যতের ভোগ বলে আমরা, ফিউচার কনজামশন। জি, আমার আজকে যে আমি যা আয় করছি তার খানিকটা আজকে ব্যয় করছি, ভোগ করছি, আর কালকে যেটা ভোগ করবো আর কি বলে রেখে দিচ্ছি সেটাই আমার সেভিংস। ইকোনমিক্সে আমরা বলি যে দুইটাই সঞ্চয়, একটা বর্তমান ভোগ আর একটা ভবিষ্যৎ ভোগ, দুইটাই ভোগ। তো সেই জন্য আজকে যখন আমি ভোগ করছি না, আমি কালকের জন্য রেখে দিচ্ছি, আমি আশা করছি কালকের জন্য বেশি ভোগ করতে পারি। তো সেই জন্যই দেখা যাচ্ছে যে আজকে আমি যখন স্যাক্রিফাইস করছি, আজকে ভোগ করছি না, আমি আশা করছি যে আজকে যা আমি রাখছি সেটা দিয়ে ভবিষ্যতে বেশি আমি ভোগ করতে পারবো। তো বেশি ভোগ করতে পারবো কিনা সেটা নির্ভর করে যে আজকে আমি কি ফর্মেটে রাখবো। যদি এমন হয় যে আজকে আমি 100 টাকা রেখে দিচ্ছি, আজকে 100 টাকা দিয়ে আমি যা কিনতে পারতাম, 1 বছর পরে আমি হয়তো 110 টাকা পাচ্ছি, ব্যাংক থেকে আমাকে 10 টাকার সাথে অ্যাড করে দেওয়া হলো সুদ হিসাবে, আর 110 টাকা যদি আমি একই জিনিস কিনতে পারি তাহলে আলটিমেটলি কিন্তু আমি যে আজকে স্যাক্রিফাইস করলাম তার জন্য কিন্তু কোনো রিওয়ার্ড পাচ্ছি না। আপনি যে কথাটা বলছেন যে সঞ্চয় স্পৃহা মানুষ হারিয়ে ফেলছে কিনা, সেই ব্যাপারটা আসতে পারে। এবং সেক্ষেত্রে আপনার যে সঞ্চয় যে করবে, একটা হলো যে ক্যাপাবিলিটি, অনেকে আপনারা দেখবেন যে সঞ্চয় করার উপায় নাই, যারা আপনার আল্ট্রা পোর আছে, ইচ্ছা থাকলেও সঞ্চয় করতে পারে না, এবং যারা কিনা আজকে সারাদিন খাচ্ছে কালকে কি খাবে তাদের অনিশ্চয়তা আছে, তাদের কিন্তু সঞ্চয় করা মানে কি একটা কিন্তু আপনার ভোগের একটা স্মুথনেস একটা চলে আসে, যে আপনি সঞ্চয় করা মানে ফিউচারে যদি কোনো আনসার্টেনিটি আসে, আপনার চাকরি চলে যায়, কোনো কারণে একটা অসুস্থতায় আসে, তখন আপনার সঞ্চয় থাকলে আপনি ভরসা পান যে এটা দিয়ে আপনি কাজে লাগাবেন। সেই জন্য মানুষ কিন্তু সঞ্চয় শুধুমাত্র ফিউচার ভোগের জন্য না, অনিশ্চয়তা কাটানোর জন্য করে। পাশাপাশি যেটা হলো যে এই সঞ্চয়টাকে আপনি যদি বাড়াইতে পারেন তাহলে আপনার ওই যে স্প্রেয়ারটা আরো শক্তভাবে কাজ করে। সেখানে আপনি বর্তমানে দেখবেন যে ব্যাংকের সুদের হার অনেক কম, যেমন 5% মতো চলে আসছে, যেটা আপনার 11-12% আগে ছিল। তারপরে আপনি যদি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে চান, সেখানে আপনি দেখবেন যে এখন মার্কেটটাতে কনফিডেন্স কম বলে লোকজন যাচ্ছে না ওখানে। আর সঞ্চয়পত্রে আপনি দেখবেন যে গত বছর সম্ভবত গত বছরের মে মাসে এসে কমানো হয়েছে। আচ্ছা, গভর্নমেন্ট কিন্তু একটা ইয়ারে দেখবেন আপনার যে ব্যাংক থেকে অ্যাবসলিউটলি কোনো পয়সা তার নেওয়া লাগে নাই, সব টাকা কিন্তু আপনার সঞ্চয়পত্র বিক্রি করে আনতে পারছে। এখন 16 কোটি মানুষের সঞ্চয়, সেই সঞ্চয়টা হয় ব্যাংকের মধ্য দিয়ে প্রাইভেট পার্টি কিংবা সরকারের কাছে যাবে, অথবা সরাসরি সঞ্চয়পত্র দিয়ে যাবে, অথবা ক্যাপিটাল মার্কেট হয়ে যাবে। মূল কথা হলো যে সঞ্চয় বেশি হবে এবং পুরো সঞ্চয়ে আপনার কি সঞ্চালিত হয়ে আপনার বিনিয়োগকারীর কাছে যাবে। আমরা দেখতে পাচ্ছি দুইটাই, একটা হলো যে সঞ্চয়ের প্রবণতার দিক থেকে আপনার যেহেতু রিওয়ার্ড কম, একটুখানি স্পৃহা কমছে, অন্যদিকে যে পরিমাণ সঞ্চয় হচ্ছে সেই সঞ্চয়টা কিন্তু আপনার যাচ্ছে না বিনিয়োগকারীর কাছে। ধন্যবাদ ডক্টর হেলাল। আমরা কাছে ফিরে আসবো ডক্টর জামাল উদ্দিন আহমেদ, আপনার কাছে জানতে চাচ্ছি যে সকলেই বলেন যে একটা ধরনের আমরা জানি যে আমরা যে সঞ্চয়পত্রের সুদের হার যদি আমরা বেশি রাখি তাহলে আসলে সরকার উপর এক ধরনের চাপ পড়ে, ব্যাংকিং খাতেও চাপ পড়ে, যেখানে আমরা বলি সবসময় ব্যাংকের সুদের হার সিঙ্গেল ডিজিট আসা দরকার, খুব দ্রুত আসা উচিত, কার্যকরভাবে আসা উচিত। কিন্তু আবার আমরা যখন বলছি একজন সাধারণ মানুষ যিনি মধ্যবিত্ত পরিবারের কথা বলি, যিনি গভর্নমেন্ট অফিস থেকে বা যে কোনো সরকারি যে কোনো প্রতিষ্ঠান থেকে রিটায়ারমেন্টে চলে গেছেন, তিনি তার সঞ্চিত অর্থ কীভাবে রাখবেন? ব্যাংকে রাখতে পারবেন নাকি স্টক মার্কেটে করাটা অনেক ঝুঁকিপূর্ণ, সেখানে ইনভেস্ট করাটা? তাহলে এইখানে একটা ব্যালেন্স স্ট্রাইক করা জরুরি, দুপক্ষেই দেখতে হবে এই ব্যালেন্সটা কি আসলে স্ট্রাইক
হচ্ছে কিনা আসলে এই রাখা হচ্ছে কিনা? ব্যালেন্সটা আপনার ধরেন সঞ্চয়পত্রের উপরে যে ইন্টারেস্ট ইনকাম, জি, এটা তো গভর্নমেন্টের এক্সপেন্ডিচার, আর যে সঞ্চয়পত্রে ইনভেস্ট করতেছেন এটা হলো ওনার ইনকাম। অ্যাবসলিউটলি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে গভর্নমেন্টকে এখানেও চিন্তা করতে হবে যে তার ব্যালেন্স এখানে চিন্তা করতে হবে যে কস্ট অফ ডুইং হিজ বিজনেস, সে যে ফান্ডটা কালেক্ট করে এই ফান্ডের কস্ট কত। অ্যাট দি সেম টাইম উনি যদি এটা গভর্নমেন্ট যদি চিন্তা করে যে এটা যদি গভর্নমেন্টের ইকোনমিক ফিলোসফি যেটা হয় যে যদি বাজার অর্থনীতি থাকে, ইন দ্যাট কেস তারা কী করবে, তারা চিন্তা করবে যে ওকে আমার স্টক মার্কেটে যদি এদেরকে আমরা এফিসিয়েন্ট একটা স্টক মার্কেট মেনটেন করে ওই দিকে যদি আপনি এটা নিতে পারেন, তাহলে সেখানে আপনার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টে তারা শেয়ারে ইনভেস্ট করবে। সেই ক্ষেত্রে আপনার ইকোনমিক ডেভেলপমেন্টে প্রাইভেট সেক্টরের যে রোলটা সেটা একটা প্রমিনেন্ট হয়ে উঠবে। তো এইটার মধ্যে ইনবিটুইন এদের একটা ব্যালেন্স তো সেন্ট্রালি গভর্নমেন্টের চিন্তা করা উচিত। এখনও কিন্তু ওইভাবে আপনার আসে না। যেমন আপনার ধরেন ফরেন লোন নিয়ে আমি প্রজেক্ট করব নাকি লোকাল কারেন্সি বড় করে করব, লোকাল কস্টে কত পড়ে আমার ফরেন কারেন্সিতে কত পড়তেছে, এবং সেখানে কন্ডিশনালিটি আপনার ফরেন কারেন্সি বড় করতে যদি আমি ফাইন্যান্স করি তাহলে আপনার যে কস্ট অফ ফান্ড আমার কত আসতেছে, এট দি সেম টাইম যদি লোকালি আমি প্রকিউর করি তাহলে ফরেন কারেন্সি এবং এটার সাথে কম্পারিজন করে এই ধরনের এক্সারসাইজ কতটুকু করা হয় এটা আই এম নট শিওর। কিন্তু এই ব্যালেন্সগুলো আনার জন্য তারা ধরে আছে, ধরেন আপনার বন্ড মার্কেটে আপনি যদি ইনভেস্টমেন্টে যান, এই সঞ্চয় পত্রের ইনভেস্টররাও হয়তো বন্ড কিনতে পারে, বন্ড মার্কেটে যেতে পারে। সেই বন্ড মার্কেটটা আমাদের এখানে ডেভেলপ করে নাই সেটা একেবারেই করে। এবং সেটা যদি লিস্টেড বন্ড হিসাবে যদি স্টক মার্কেটে অপারেট করে তাহলে সঞ্চয়কারীদের মধ্যে যারা বেশি বয়সী ওনারা ন্যাচারালি ওনারা আপনার ফিক্সড ইনকামের দিকে যাবে, আর বয়স যাদের কম তারা একটা রিস্ক নিবে, সেক্ষেত্রে তারা হয়তো ধরেন আপনার স্টক মার্কেট দিকে যেতে পারে। এই যে মিক্স, এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো মডেল আছে কিনা, তবে এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত। এখানে ব্যালেন্সের কথা যে বলছেন আপনি, হ্যাঁ এখানে দুইটা বিষয় আছে। আপনি দেখবেন যে আমাদের চলতি বাজেট যেটা, রাজস্ব বাজেট যেটা, হ্যাঁ সেখানে আপনার মানে সম্ভবত থার্ড বোধে না আপনার ইন্টারেস্ট পেমেন্ট যেটা, অনেক টাকা কিন্তু এখানে আপনার চলে যাচ্ছে। এবং আপনি দেখবেন যে আমাদের যে মানে ঋণ আছে, ডেট যেটাকে বলি আমরা, এই 45 ইয়ার্সে যে ঋণ আছে টোটাল, সেই ঋণের আপনার টোটাল পরিমাণটা হলো আপনার একটা বছরে যে জিডিপি শতাংশে 40% কম টোটাল ঋণ। তার মধ্যে আপনার এর হাফ অর্থাৎ 20%-এর মতো আপনার আভ্যন্তরীণ ঋণ। আপনি দেখবেন বিদেশি ঋণ যেটা তার জন্য হয়তো 1-1.5 কোটি টাকা 2,000 কোটি টাকা আমরা সুদ দিচ্ছি, আর দেশের ঋণ যেটা সেটার জন্য বোধহয় আপনার মনে হয় আমি গত 1-2 বছর আগে দেখেছিলাম 26-27 কোটি টাকা আমাদের মানে খালি ইন্টারেস্ট অনেক কস্ট সার্ভিসিং যেটা। হ্যাঁ কেন ওই যে আপনি যে সঞ্চয়পত্র আপনি যে নিচ্ছেন, এই যে অত সুদে আপনি করছেন, এগুলো কিন্তু কস্ট আছে সরকারের জন্য। কারণ সরকারের দিক থেকে দুইটা চিন্তা আছে। একটা চিন্তা হলো যে আমি যদি আলট্রা পুর এবং পুর যারা দারিদ্র সীমার নিচে আছে এদেরকে যদি আমি বাইরে নিয়ে আসতে চাই, এদের জন্য আমি সেফটি নেট প্রোগ্রামে যদি টাকা বেশি দিতে চাই, তাহলে ট্যাক্সের টাকা সেখানে দেওয়াটা আমার জন্য বেশি ওয়েলফেয়ার এনহ্যান্সিং। এক্স্যাক্টলি। কিন্তু আমি যদি আদারওয়াইজ যদি আমি এখানে আপনার যারা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত কথা বলি, আমি ওদেরকে যদি আমি সঞ্চয়ের টাকার জন্য যদি আমি মানে সাবসিডি দিতে চাই, তাহলে কোন জায়গাটায় আপনি এমফাসিস দিবেন? আপনি যদি এখানে দেন তাহলে কিন্তু ওখানে আপনার সেফটি নেটের প্রোগ্রামে আপনি নিতে পারছেন না। এটা একটা বিষয়। তাহলে ব্যালেন্সটা করার উপায়টা কি? একটা উপায় যেটা সেটা হলো যে সুদের হার কত, আমরা মনে করি যে এই নমিনাল সুদের হারটাকে আমরা অত গুরুত্বপূর্ণ মনে করি না। আমরা মনে করি যে রিয়েল সুদের হার যেটা, রিয়েল সুদের হারটা কি, যে আজকে আপনার ইনফ্লেশন যদি অনেক কম হয়, ধরুন 1-2% হয়, আর সুদের হার যদি 5-6% হয়, তারপরে কিন্তু মাঝখানে কিন্তু 4% কিন্তু আপনার মনে করেন যে এই সুদটা পাবে, রিয়েল সুদ যেটা। পৃথিবীর সব দেশে কিন্তু আপনার রিয়েল সুদের হারটা দেখে। তা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই চিন্তা ভাবনা এই জায়গায় যে যদি আমরা ইনফ্লেশন নামায় নিয়ে আসতে পারি, তাহলে আপনার গ্যাপ যেটা সেই গ্যাপটা কিন্তু আমাকে স্পৃহা দিবে। এখন এটাই আমাদের মানে ধন্যবাদ ডক্টর হেলাল। আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে কথা বলবো আপনার সাথে আবারও। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। আমরা জানতে চাচ্ছি যে আমরা যখন আলোচনা করছি যে সঞ্চয়পত্রের সুদের হার কমানো হয়েছে এবং মধ্যবিত্ত, এখন এই মধ্যবিত্ত সংখ্যাটাও আসলে নির্ধারণ করা মুশকিল। আমরা যদি বলি মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের কথা বলি, তারা সঞ্চয়পত্র কিনতে পারছেন না, বা কিন্তু কেনার কথা ক্ষেত্রেও সঞ্চয়পত্র কেনবার যে লিমিট সেটাও কমিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে 3 বছর মেয়াদী সঞ্চয়পত্র এবং 5 বছর মেয়াদী সঞ্চয়পত্রের সর্বোচ্চ ক্রয় সীমা একক নামে 30 লাখ টাকা এবং যুগ্ম নামে 60 লাখ টাকা করা হয়েছে, যেটা আগে ছিল 50 এবং 1 কোটি টাকা। এর ফলে কি যারা অনেক সময় যারা পেনশন স্কিমে থাকেন, যেসব ব্যক্তি রিটায়ারমেন্টে যান, তাদেরকে কুশন আমরা হারিয়ে যাচ্ছে কিনা, বা এইখানে কি যারা উচ্চ মধ্যবিত্ত তারা কি বাড়তি সুযোগটা নিচ্ছেন কিনা?
এই জায়গাগুলোকে দেখা এটা তো অ্যাকচুয়ালি আপনার ধরুন ক্যাটাগরি ওয়াইজ যদি আপনি ডেটাগুলো অ্যানালাইসিস করেন, কাস্টমার যারা এই সঞ্চয়পত্রে যারা বাই করছে তাদের যদি আপনার ইনকাম গ্রুপের সাথে আপনি মিলান, এখন দেখবেন যে নর্মালি বাংলাদেশে যেই বেতন মানুষে পায় এখান থেকে সেভ করা ডিফিকাল্ট, অনেক কষ্ট। আপনাকে স্বীকার করতে হবে আমাদের। সেক্ষেত্রে যারা কষ্ট মষ্ট করে এরা মোস্টলি চাকরিজীবী। আচ্ছা, চাকরিজীবী তাদের জন্য আলাদা কোনো রকমের ইয়ে না করে এখানে ধরেন আপনার বিজনেসম্যান যদি সেও কিনতে পারে ট্যাক্স বেনিফিটের জন্য, এবং সেটা আপনার যদি কোটি টাকা সিলিং, এবং এটা আমার মনে হয় একজন চাকরিজীবী আপনার 50 লাখ টাকা আপনার ইনভেস্ট করবে, এটা কিভাবে এটা সম্ভব? 50 লাখ টাকা কোথায়? না, 50,000 5 লক্ষ বলছে, একক মেয়াদে বলছে, সর্বোচ্চ বলা হচ্ছে। সর্বোচ্চ হোল্ডিংটা যদি আপনার 50 আগে ছিল সেটা, এখন 50 সেটা লাখ 30 হলে করা এখন হয়েছে, চাকরিজীবীর পক্ষে এখন 30 লক্ষ করা হয়েছে। 30 লক্ষ করা হয়েছে। হ্যাঁ, চাকরি এটা তো আমার Huge মনে amount। হিউজ অ্যামাউন্ট। এত টাকা যার থাকে তাকে আপনি কোশ্চেন দিবেন কেন? সে মানে সেই ক্ষেত্রে আপনার যে এই জন্যই প্রশ্ন আসছে আসলে উচ্চ মধ্যবিত্তের সুযোগ নিচ্ছে কিনা, বা উচ্চ মধ্যে অবশ্যই বিত্তবানরা সুবিধা নিচ্ছে কিনা। অবশ্যই নিচ্ছে। এটা যদি আপনি ডিটেইল ইনভেস্টিগেশন করে আপনি দেখবেন যে বিজনেস হাউস অনেকেই কিন্তু আপনার এটাতে ইনভেস্ট করে ট্যাক্স বেনিফিটের জন্য ব্যক্তি শুধুমাত্র সঞ্চয়পত্রের মধ্যে ইনভেস্ট করতে পারে, কোনো প্রতিষ্ঠান করতে পারে না, কিন্তু আমি না। প্রতিষ্ঠানের ডিরেক্টর, আমি তো করতে পারবো। হ্যাঁ, আপনি পারেন। আমি ব্যক্তি। হ্যাঁ, এসএসসি তো আপনার কোম্পানি যখন এসএসসি কোম্পানি তো আর কিনতেছেন, কোম্পানি কেনার আলাদা ইয়ে আছে, সেখানে আপনি যখন কোম্পানি বন্ড কিনতে পারে। আপনি কত থেকে কত করা হয়েছে আপনি যদি আবার পড়েন? আমি বলছি যে যেটা বলা হচ্ছে যে সঞ্চয়পত্রের সর্বোচ্চ ক্রয় সময় একক নামে 30 লাখ টাকা থেকে এবং যুগ্ম নামে 60 লাখ টাকা করা হয়েছে, যেটা আগে ছিল 50 লক্ষ এবং 1 কোটি টাকা। তো সেটা তো আপনি চিন্তা করেন ওখানে আপনি কেন আপনি সাবসিডি সেটাই যারা আছে সঞ্চয়ের, আমরা সেটাই বলছি আমরা যে এই জায়গাটা আসলে দেখা উচিত। এবং গভর্নমেন্টের যে বার্ডেনটা বললাম যে আপনার গভর্নমেন্টের যে আভ্যন্তরীণ খাতে যে ঋণটা তার 38% হলো সঞ্চয়পত্র থেকে। আচ্ছা, এবং সেখানে কিন্তু আপনার গভর্নমেন্টের বার্ডেনটা অনেক বেশি। গভর্নমেন্ট তো ফান্ডিং এর ক্ষেত্রে আনসার্টেনিটি অ্যাভয়েড করার জন্য হয়তো এটা মানে এটার প্রতি ব্যাংক করতেছে বেশি, বিকজ আপনার এটা কালেকশন তো হিউজ হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আপনার ধরেন আপনার কোন সোর্স থেকে আসতেছে এটা তো আর গভর্নমেন্ট দেখতেছে না। সেখানে একজন চাকরিজীবী পেনশনভুক্ত লোক যারা আছে ওনাদের অবস্থা কনসিডার করে তাদের জন্য আপনাকে স্পেশাল একটা ইয়ে রাখা উচিত, এবং যাদের সত্যিকার অর্থে এই সাহায্য কিন্তু ওপেন ইয়ে না হয়ে অন্যরা যদি কিনে ওরা মার্কেট রেটে যাবে, অন্য ইয়েতে যাবে। সেই ক্ষেত্রে আপনি ধরেন ইনকাম গ্রুপকে আপনি ক্যাটাগরাইজ করতে পারেন যে এই ইনকাম লেভেলে হলে ওনারা এত করতে পারবেন। এটা এইভাবে জেনারেল না করে ধরেন মানে যার ইনকাম বছরে 5 লক্ষ টাকা আছে সেই ক্ষেত্রে উনি হয়তো এত করতে পারবেন। তারপরে যার 10 লক্ষ টাকা আছে নেট ইনকাম বছরে খরচ টরচ বাদ দিয়ে, সেই ক্ষেত্রে আপনি আরেকটা স্ল্যাব দিতে পারেন। এই ধরনের কিছু সেটা চাকরিজীবী ছাড়া আপনি ওইটা আবার প্রমাণিত পাবেন না। এটা সেটা সমস্যা। কিন্তু সবকিছুই আসলে উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল সিকিউরিটি দেওয়া মানুষকে, যারা আল্ট্রাপর তাদের জন্য একরকম চিন্তা নিশ্চয়ই সরকার করে, এবং সেই ধরনের বেশ কিছু প্রকল্প সরকার কর্মসূচি রয়েছে, বা মধ্যবিত্ত যারা তাদের জন্য আসলে সার্বিকভাবে সোশ্যাল সিকিউরিটি, ইন্স্যুরেন্সের যেটা আমরা হেলথ ইন্স্যুরেন্স কথা বলি, এই জিনিসগুলো আসলে আমাদের ওখানে এখনো জনপ্রিয়তা হয়নি, যার ফলে একজন মানুষের কোনো অসুখ বিসুখ হলে, বিপদ হলে তার পুরো সঞ্চয়টা চলে যায়। এই সোশ্যাল সিকিউরিটি আসলে আমরা কিভাবে সোশ্যাল সিকিউরিটি নেট বাড়াতে পারি সকলের জন্য? এখন হচ্ছে কি আপনার কান্ট্রি আপনার ইনকাম লেভেলে কোন জায়গাটায় থাকবে তার উপর নির্ভর করবে যে আপনার যারা সিটিজেন যারা আছে, ভালনারেবল যারা, তারা কিভাবে সাপোর্ট পাবে। এখন আপনি যদি 1980s দিকে যান, আমাদের জনসংখ্যার 4 ভাগের 3 ভাগ গরিব ছিল। সেখান থেকে এখন মনে করেন যে আপনার 4 ভাগের 1 ভাগ গরিব, আর 4 ভাগের 3 ভাগ আপনার মনে করেন যে দারিদ্র্যসীমার উপরে আছে। ঠিক আছে, এখন এই যে আপনার অবস্থার উন্নতি হচ্ছে, তার সাথে সাথে কিন্তু আপনি দেখবেন যে প্রাইভেট লেভেলেও অনেক কিছু চলে আসবে। আপনার হেলথ ইন্স্যুরেন্স আপনি বলেন, কিছু কিছু কিন্তু হেলথ ইন্স্যুরেন্স কিন্তু আছে, যে আমি ঢাকা ইউনিভার্সিটি আপনার একটা ইয়ে থেকে আপনার হেলথ ইন্স্যুরেন্স দেয়, এবং প্রফেশনাল গ্রুপে কিন্তু আছে। এখন সেখানে যদি আপনার গভর্নমেন্ট মনে করে যে বিভিন্ন স্কিম নিয়ে আপনার যে হেলথের অনিশ্চয়তা, এডুকেশনের অনিশ্চয়তা, সেখানে যদি আপনার মানে মিডল ইনকাম বা লোয়ার মিডল ইনকাম গ্রুপকে সাপোর্ট দিতে চায়। আর আরেকটা বিষয় যেটা, যে যতটা আপনার আলট্রাপুর এবং পুরের সাপোর্ট যতই কমে যাবে, ততই কিন্তু আপনার আরেকটু উপরের গ্রুপের দিকে সাপোর্টের দিকে আপনার গভর্নমেন্টের নজর বেড়ে যাবে। তো সেটা তো আগে থেকে কিন্তু অনেক অনেক কমে গেছে আপনার ইয়েটা, আপনার যেহেতু শ্রিঙ্ক করেছে পপুলেশনের সাইজে না, কিন্তু প্রপোর্শনেটলি আপনি চিন্তা করলে আপনি দেখবেন যে আলট্রাপুর কিন্তু অনেক কমে গিয়েছে, রাইট, প্রপোর্শনেটলি। তো সেই জন্য গভর্নমেন্ট কিন্তু আপনারা দেখেন যে এই যে সঞ্চয়পত্র যেটা দিচ্ছে সেটা কিন্তু আলট্রাপুর বা পুর তাদেরকে না, কিন্তু এর উপরের দিকে কিন্তু আপনার এই সাপোর্টটা কিন্তু পেয়েছে। সবসময় সাপোর্ট বলবো না, কারণ এখন কিন্তু আপনি দেখবেন যে ডাইভারজেন্সটা আছে, ব্যাংকের সাথে অনেক পার্থক্য। কিন্তু আজ থেকে যদি আপনার কয়েক বছর আগে যান, তখন দেখবেন যে ব্যাংকের সঞ্চয়পত্রে সুদের হার আর ব্যাংকের সুদের হারের মধ্যে একটা পার্থক্য ছিল না। এবং আমি মনে করি যে এই আজকে যে সুদের হারে যে পার্থক্যটা দেখছেন সেটা কিন্তু থাকবে না।
আপনারা দেখবেন যে বিনিয়োগ পিক করলে কিন্তু আপনারা দেখবেন যে আবার সুদের হারটা আবার উপরের দিকে চলে যাবে। কারণ এভাবে থাকলে তো আপনার মনে করেন যে সঞ্চয় স্পৃহা হারিয়ে ফেলবে, এবং আমাদের ওই যে মধ্যমায়ের জন্য আপনার ওই যে আপনার জিডিপির 36% আমাদেরকে আপনার ইনভেস্ট করতে হবে, এটা কোত্থেকে আসবে? সঞ্চয় করতে হবে মানুষকে অনেক বেশি। তো মানুষকে সঞ্চয় যদি বেশি করাইতে চান, তাহলে অবশ্যই আপনার সঞ্চয়ের উপরে রিটার্ন, যেটা নেট রিটার্ন, নেট অফ আপনার ইনফ্লেশন বাড়াতে হবে, সেটা বাড়তে হবে। ফলে এই অল্প সময়ের আপনার তো মানে মনে হচ্ছে যে হ্যাঁ এটা হয়ে গেছে, আপনার সঞ্চয়পত্রটা একটু অ্যাট্রাকটিভ রাখা যেতে পারে, কিন্তু কদিন পর আপনি দেখবেন ব্যাংকের সুদের হার বেড়ে গেলে তখন সঞ্চয়পত্র নিয়ে আবার এটা ডিসকারেজ জামালউদ্দিন আহমেদ, আপনার কি মনে হয় যে এই সামনে কি তাহলে এই যে সুদের হার এখন যেটা কম, সেটা কি বাড়তে পারে তাহলে? না, এটা যদি আপনার ইকোনমিক ফর্মুলা অনুযায়ী তো আপনার এই কথা আসবে, কিন্তু গভর্নমেন্ট যেহেতু ফাইন্যান্সিং যে সোর্স, হ্যাঁ, সেই সোর্সটাও বিবেচনা করতে হবে, সেই সোর্সটা অ্যাভেলেবিলিটি। এখন ধরেন আপনার বিদেশি ঋণ পাওয়া, এখন আপনার ইনকাম যখন বাড়ছে, আপনি কিন্তু গ্র্যান্ড আকারে কোনো রকমের বিষয় হয়তো পাবেন না, একটা সার্টেন লেভেলে ইনকাম লেভেলে আসা, সফট লোন যেটা, হ্যাঁ সফট লোন, এগুলো তো আপনি আর পাবেন না। সেক্ষেত্রে আপনার ফান্ডের কস্ট বাড়বে, তখন আপনাকে কিন্তু ওই যে ফাইন্যান্সিং নেবেন নাকি লোকাল এখান থেকে নেবেন, এবং সেটা কম্পারেটিভলি আপনাকে যে ওই ধরনের একটা নিশ্চয়ই তারা কোনো মডেল। ডক্টর জামালউদ্দিন আহমেদ, আমি আরেকটা বিষয় আপনাদের শেষ করতে চাচ্ছি, যেহেতু আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নিং বোর্ডের একজন সদস্য বটে। আপনি যখন ইনভেস্টমেন্টের কথা বলছি, সঞ্চয়ের মূল উদ্দেশ্য হচ্ছে ইনভেস্টমেন্টে যাওয়া। ফরেন ইনভেস্টমেন্ট, ফরেন লোনের কথা বলছি আমরা। এখন অনেক দেশে বাংলাদেশের যেসব প্রতিষ্ঠান রয়েছে প্রাইভেট সেক্টর, তারা বিদেশ থেকে লোন নিচ্ছেন, এবং সেই লোনটা হচ্ছে অনেক নিম্ন হারের সুদ, যেটা আমাদের দেশের চেয়ে এখন অনেক কম। তারা মূলত লাইবর প্লাস 1% রেট দিয়ে তারা নিচ্ছেন। এর ফলে কি ব্যাংকিং সেক্টরে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বাংলাদেশে একটু চাপে পড়বে কিনা, বা প্রতিযোগিতার মুখে পড়ছে কিনা? ফরেন কারেন্সি লোনে আপনার অবশ্যই, মানে আপনার যে এখনকার যে কারেন্সির সিচুয়েশন, আপনার এটা যদি এই লেনদেনের যে ভারসাম্যতা, সেটা যদি আপনার ইমপ্রুভ সিচুয়েশনে থাকে, তখন আপনার এক ধরনের সিচুয়েশন হবে। আপনি যখন এটা আনফেভারেবল যাবে, যখন আমার ডেট লাইবিলিটি বাড়বে, এবং কারেন্সি ফ্লাকচুয়েশন, সেই কারেন্সি ফ্লাকচুয়েশনে যদি একটা দুইটা পড়ে, তখন কিন্তু বিপদ আছে। এই রিস্কটা আপনি দেখছেন? অফকোর্স। এবং সেখানে আপনার ধরেন এই যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, তারপরে আপনার বিভিন্ন যারা ফরেন লোন বড় করে আমাদের এখানে এই প্রজেক্ট করছে, ইমপ্লিমেন্টেশনে গেছে, সেই ক্ষেত্রে আপনার কারেন্সি দিব, এখন কারেন্সি হয়তো স্টেবল আছে, কিন্তু যদি কারেন্সিতে একটু চাপ পড়ে, তখন কিন্তু আপনার দেখা যাবে যে এই লোনের ফরেন লোকাল কারেন্সি লোন লাইবিলিটি তখন উইল ইনক্রিজ কনভার্টেড ফিগার। এবং আমার পিএইচডি থিসিসটা এটার উপরেই করা। আমার যে থিসিসটা করছি, সেটা কিন্তু ফরেন কারেন্সি লোন ইউজার কোম্পানিজ ইন বাংলাদেশ, তাদের যে কারেন্সি ডিভ্যালুয়েশনের অ্যাডভার্স ইম্প্যাক্টটা কি তাদের উপরে, এখনো কিন্তু ব্যালেন্সে আছে। এখন যে রিজার্ভ, হ্যাঁ, এখনকার তাতে করে কি আপনার মনে হয় যে শীঘ্রই আপনার অ্যাপ্রিশিয়েট না করে ডিপ্রিশিয়েট করতে পারে? না, ইন্টারন্যাশনাল সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে। আপনি ধরেন তেলের দাম যদি বেড়ে যায়, এখন তো তেলের দাম কম আছে, বাড়তির দিকে তো, এবং এটা বাড়বে, এটা হলো তাদের একটা কারসাজি। এগুলো কিন্তু আপনার একটা কমাইছে, আবার কোনখান দিয়ে নিয়ে আপনাকে ফাঁদে ফেলবে, ইউ নেভার নো। সুতরাং আপনি বি কনজারভেটিভ। ওটা আপনি যেটা বলছেন যে এখনো আমরা অফশোর ল্যান্ড যেটা আপনার ব্যাংকিং, যেটা লোন দেওয়ার ক্ষেত্রে আমাদের এখনো কিন্তু টোটাল যে আপনার মানে ক্রেডিট, এটা খুব স্মল অ্যামাউন্ট এখন। আমাদের বেসরকারি ব্যাংকগুলো যে সুদের হার যে কমছে, এটা কি একটা কারণ এই প্রতিযোগিতার সম্মুখীন হওয়ার কারণে? এখনো আপনার মনে করেন যে বাহির থেকে যারা আসছে, তারা কিন্তু বড় বড় যারা আছে তারা আনতে পারছে, সবাই আনতে পারছে না। এবং টোটাল যে আপনার চাহিদা, তার থেকে একটা বেশ খুব একটা স্মল অংশ, কিন্তু ভেরি স্মল। এবং মানে বাংলাদেশ গভর্নমেন্টের কিন্তু কনসাস, যদি বেশি লেন্ডিং হয়ে যায়, আর কোনো কারণে যদি ডলারের দাম যদি মনে করেন যে 80 টাকাতে মানে বেড়ে যদি 90 টাকা, তখন কিন্তু যে ইন্টারেস্ট রেট এখন বলছেন উনি, তখন এটা অনেক বড় হয়ে যায় ইন্টারেস্ট রেটটা। সেসব কারণে দেখা গেছে কি আপনার মানে মালয়েশিয়া বা এশিয়ান ক্রাইসিস থেকে যে এক্সপিরিয়েন্স, কোনো দেশে আপনার আমাদের মতো দেশ আর কি চায় না যে আপনার এই ধরনের ফরেন বড় এখন লিমিটেড জায়গায়। না, এটা তো উল্টা আরেকটা জিনিস আছে, যেমন আপনার ফরেন বিদেশে ইনভেস্ট করার জন্য এখন বাংলাদেশে অ্যালাউ করতেছে, হুইচ আই ডু নট এগ্রি। আগে আপনি নিজের দেশে ঠিকঠাক করেন, তারপর সেটা আপনি ইফ ইউ হ্যাভ গট দ্য ক্যাপাবিলিটি। জি, ডক্টর জামালউদ্দিন আহমেদ, আপনাকে ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে। ডক্টর মোহাম্মদ হেলাল, আপনাকেও ধন্যবাদ। শেষ করতে হচ্ছে। ভবিষ্যতে আপনার সাথে আমরা আবার কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।